আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কারো অভিযান চালানোর এখতিয়ার নেই, স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি। শিক্ষার্থীদের শৃঙ্খলায় আনতে পরিবারকে দায়িত্ব নেওয়ার আহ্বান। অর্থ পাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। তাদের বিরুদ্ধে অপরাধের কোনো প্রমাণ মেলেনি বলছে দুদক। ঈদ যাত্রায় লঞ্চে অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা ও লাইসেন্স বাতিলের সতর্কতা নৌ উপদেষ্টার। রাতে নিরাপত্তায় থাকবে পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী। এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে আন্দোলনে ইসির কর্মকর্তা কর্মচারীরা। কমিশনের সিদ্ধান্ত সরকারকে জানানোর আশ্বাস সিইসির। এবং এবছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম.এ.জি. ওসমানী, পপ সম্রাট আজম খান ও বুয়েট শিক্ষার্থী আবরার সহ 9 বিশিষ্ট ব্যক্তি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া ছাত্র জনতার নামে অভিযান চালানোর এখতিয়ার কারো নেই বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, মব জাস্টিসকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না সরকার। শিক্ষার্থীদের শৃঙ্খলার মধ্যে আনতে পরিবারকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর বিভিন্ন স্থানে একের পর এক গণপিটুনির ঘটনায় প্রাণ গেছে অনেকের। মবের আড়ালে অনেক জায়গায় টার্গেট করে হচ্ছে দলবদ্ধ হামলা। নিরপরাধ ব্যক্তি, পতিত সরকারের দোসর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এমনকি বিদেশি নাগরিকও এর শিকার হচ্ছেন। রাজধানীতে ট্যুরিস্ট পুলিশের সদর দপ্তর পরিদর্শনে এসে এসব ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্নবাণে জর্জরিত হন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, মব প্রতিরোধে কাজ করছে সরকার, এক্ষেত্রে জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এটা তো আমাদের হচ্ছে, বাট এটা আমরা যেই জায়গায় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথে তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না। এর ক্ষেত্রে যেমন ধরেন আমাদের ছেলে মেয়েদের কন্ট্রোল করার জন্য মা বাবা তারা একটা বড় ভূমিকা পালন করে, আত্মীয় স্বজন একটা বড় ভূমিকা পালন করে। এই জন্য এই ক্ষেত্রে আপনাদেরও একটা বড় ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এইটার ক্ষেত্রে কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো। ঈদকে সামনে রেখে সড়ক মহাসড়কে ডাকাতি ও ছিনতাই ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নিরাপত্তা বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছেন জাহাঙ্গীর আলম। ডাকাতিটা আমি দেখছি এই ইসে থেকে ঢাকা থেকে রাজশাহী এই জন্য একটু সংখ্যাটা একটু বেশি, টাঙ্গাইলের এখানেও একটুখানি বেশি। এগুলি যেন না হয় এই জন্য ওই এলাকায় যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। ঈদের ক্ষেত্রে যেন চাঁদাবাজি যেন না হয় এবং ছিনতাই যেন না হয়, এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। এ সময় ট্যুরিস্ট পুলিশকে আরও বেশি পেশাদারিত্বের সাথে জনসেবায় মনোনিবেশ করার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। আগের তুলনায় বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো বলে দাবি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। আইন শৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব করতে তাদেরকে নতুন করে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সকালে কুমারখালীর কয়া গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন উপদেষ্টা আসিফ। পরে সেখানে আবরার ফাহাদের নামে নির্মিত মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি। পৃথিবীতে কোনো দেশেই বিপ্লবোত্তর পরিস্থিতি খুব যে ভালো থাকে তা নয়। সেক্ষেত্রে বিগত 6 মাস আগে যদি আপনি দেখেন, আগস্টের পর সেপ্টেম্বরে যদি দেখেন, তখনকার যে পরিস্থিতি ছিল তার থেকে এখনকার পরিস্থিতি সিগনিফিকেন্টলি উন্নতি করেছে। আবরার ফাহাদের যে হত্যাকাণ্ড, সে যে বিচারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য ইতিমধ্যে
আমরা এই বিষয়টি ক্যাবিনেটেও উঠেছে, আমরা কথা বলেছি এবং আমাদের আইন উপদেষ্টা তিনি আমাদের প্রধান বিচারপতি সহ আমাদের বিচারালয়ের সাথে কথা বলবেন যাতে করে এই বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায়। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ গিয়াসউদ্দিন আল মামুনের আপিল আবেদন মঞ্জুর করে এই রায় দেন। আইনজীবীরা জানান, এ মামলায় আপিল না করলেও এর সুবিধা পাবেন তারেক রহমান। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় 2016 সালের 21 জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 7 বছর কারাদণ্ড দেয় হাইকোর্ট। সেই সাথে তাকে 20 কোটি টাকা জরিমানা করা হয়। এছাড়া ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে বিচারিক আদালতের দেয়া 7 বছরের কারাদণ্ড বহাল রাখে উচ্চ আদালত। তবে বিচারিক আদালতের দেয়া 24 কোটি টাকার জরিমানা কমিয়ে 20 কোটি টাকা করা হয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে বিলম্ব মার্জনা চেয়ে লিভ টু আপিল করেন গিয়াসউদ্দিন আল মামুন। গত 10 ডিসেম্বর লিভ টু আপিল মঞ্জুর করার পাশাপাশি সাজার রায় স্থগিত করেন আপিল বিভাগ। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা, যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন এবং বলেছেন যে তাদের যে যথাযোগ্য মর্যাদা যে মানহানি হয়েছিল সেটাকেও ফেরত দেওয়া হয়েছে। দুদকের আইনজীবী বলেন, তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের যথাযথ প্রমাণ পাওয়া যায়নি। দুদক কেন তাদের বিরুদ্ধে এই মামলা করল, এমন প্রশ্নেরও কোনো উত্তর দেননি তিনি। লিগ্যাল ফর্মালিটিজ যেগুলো আছে, প্রসিডিউরাল ল, এইগুলা সঠিকভাবে ফলো করা হয়নি। টোটাল কেসে পাচারের কোনো অ্যালিগেশন তারেক রহমানের বিরুদ্ধে নেই। সেখানে আছে যে সে কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্ট থেকে খরচ করেছে, খরচ তো আসলে পাচার না। সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে দুদকের মামলায় 2013 সালের 17 নভেম্বর ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছর কারাদণ্ড এবং তারেক রহমানকে খালাস দেন বিচারিক আদালত। দুদকের আপিলের প্রেক্ষিতে 2016 সালের 21 জুলাই তারেক রহমানকে 7 বছর কারাদণ্ড ও 20 কোটি টাকা অর্থদণ্ড দেন হাইকোর্ট। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মধ্যে যাতে স্বৈরাচারী ভাব না দেখা দেয় সে বিষয়ে তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর পল্লবীতে মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলে তিনি বলেন, জনতার আকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ করায় স্বৈরাচার হাসিনাকে পালাতে হয়েছে, যা ভুলে গেলে চলবে না। দেশের জনগণ নির্বাচন চায় দাবি করে অন্তর্বর্তী সরকারকে ভোটের তারিখ ঘোষণার দাবি জানান রিজভী। এ সময় কিছু উপদেষ্টার বিএনপি বিদ্বেষী মনোভাবের সমালোচনা করেন তিনি। যাদের রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন হয়েছে তাদের বিরুদ্ধে কাজ না করার আহ্বান জানান বিএনপির এই মুখপাত্র। তাদের মধ্যে যেন কোনো স্বৈরাচারের বৈশিষ্ট্য না আসে। একটি সরকার যখন জনগণের সমর্থিত হবে সেই সরকারের বিরুদ্ধে সমালোচনা হবে, তীব্র সমালোচনা। যে সরকার সেই সমালোচনা সহ্য করতে পারবে সেই সরকার হবে সফল সরকার, সেটাই হবে গণতান্ত্রিক সরকার। জনগণ 17 বছর ধরে ভোট দিতে পারেনি। জনগণের পক্ষ থেকে দাবি যে কবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ। বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর, কিন্তু সরকার তো তারিখও বলতে পারে যে অত তারিখ বা অত তারিখের মধ্যে। কেন বলেন? কিসের ভয়? দলমত নির্বিশেষে পথচারী, দিনমজুর, রিকশাওয়ালা, শ্রমিক সহ সবার সঙ্গে রাস্তায় বসে ইফতার করলেন নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। পবিত্র রমজান মাস জুড়ে চলবে তাদের এই আয়োজন। প্রথম দিনের আয়োজনে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, 2 মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সহ দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় নিজেদের মধ্যে বিভেদ, হানাহানি ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। এনসিপির প্রধান নাহিদ ইসলাম তবে আকাঙ্ক্ষা অনুযায়ী দেশে এখনও আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতি ঘটেনি বলে অভিযোগ করেন তিনি। বলেন, দেশে এখনও নানা ধরনের অস্থিরতা চলছে, কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয় সেই তাগিদও দেন নাহিদ ইসলাম। রমজান আমাদেরকে আত্মসংযম এবং
ধৈর্য এবং সহনশীলতার শিক্ষা দেয়। আমরা সেটা ধারণ করব পুরো রমজান মাস জুড়েই, যাতে দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে থাকে এবং ঈদের সময় মানুষ যাতে স্বস্তিতে ঈদের বাজার করতে পারে এবং নিরাপদে তার যে বাসায় ফেরত যেতে পারে, নিরাপদে সড়কের যাতে নিরাপত্তাটা থাকে, সেই বিষয়গুলো সরকার নিশ্চিত করবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। ঈদযাত্রায় লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় করলে জরিমানা ও নৌযানের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিলেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। 15 রোজা থেকে প্রতিটি লঞ্চে নির্ধারিত ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশ দেন তিনি। সচিবালয়ে প্রস্তুতি সভা শেষে এসব কথা বলেন উপদেষ্টা। জানান, রাতে নৌপথে নিরাপত্তায় থাকবে পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। লঞ্চে থাকবেন একজন কমান্ডার ও 3 জন করে আনসার সদস্য। রিপোর্ট মাহবুব কবির চপলের। দক্ষিণাঞ্চলবাসীর ঈদ যাত্রা ফিকে হয়ে যায় গুলিস্তানে পৌঁছালে। তীব্র যানজটে সদরঘাটে যেতে লেগে যায় ঘন্টার পর ঘন্টা, অনেক সময় হেঁটে যেতে হয় কয়েক কিলোমিটার। এবার সেই ভোগান্তি থাকবে না বলে নিশ্চয়তা দিলেন নৌপরিবহন উপদেষ্টা। 0 পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যত্রতত্র বাস, 3টা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না। পারলে আমি রিকোয়েস্ট করেছি পুলিশকে যে ওনারা 3 জায়গায় ওনাদের ক্রেন নিয়ে দাঁড়িয়ে থাকবেন, দরকার হলে বাস ক্রেন শুধু উঠিয়ে নিয়ে যাবে। ঈদ উপলক্ষে প্রতিবারই সচিবালয়ে লঞ্চ মালিকদের সাথে প্রস্তুতি সভা হয়। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ সহ অনেক সিদ্ধান্তই আসে, কিন্তু ঈদের সময় দেখা যায় সেই আগের চিত্র। অতিরিক্ত যাত্রী বোঝাই কিংবা ভাড়া বেশি নেওয়ার অভিযোগ ওঠে লঞ্চগুলোর বিরুদ্ধে। এবার সেটি করলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেন উপদেষ্টা। নির্ধারিত ভাড়ার উপরে কোনো ভাড়া নেবেন না। সিরিয়াল ব্রেক করলে এখানে মালিক সমিতিরা আছেন, ওই লঞ্চের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। দরকার হলে তার লাইসেন্স সাসপেন্ড করব। শুধু ফাইন না, সেই লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে। সে যেই হোক, তার যত পাওয়ারই থাকুক না কেন। সরকারের আইন তার চেয়ে বড় পাওয়ারফুল আর কিছু নাই আল্লাহর দুনিয়াতে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নৌপথে ডাকাতির ঘটনা ঘটেছে, এতে কিছুটা আতঙ্ক আছে। তাই এবার টহল বাড়ানো সহ নিরাপত্তার বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি লঞ্চ যেগুলো রাত্রে চলাচল করবে, বিশেষ করে তাদের জন্য বলা হয়েছে 1-3, একজন কমান্ডার, 3 জন আনসার। এই ক্রিটিক্যাল জায়গাগুলোকে বলা হয়েছে, সেখানে কোস্টগার্ড এবং নৌ পুলিশ প্রয়োজনে আমি রিকোয়েস্ট করেছি নেভি রাতের বেলায় ওখানে যেন এরা থাকে, ইভেন দিনের বেলায়। অহেতুক নৌ পুলিশ অথবা র্যাব অথবা কোস্টগার্ড অহেতুক কোনো লঞ্চে উঠে তল্লাশি শুরু করবেন না। উপদেষ্টা জানান, ঈদের সময় রাতে স্পিডবোট ও বালুবাহী বাল্কহেড বন্ধ থাকবে, আর ফেরিতে যাত্রী নামিয়ে বাস পারাপার করতে হবে। নিশ্চিত করতে হবে নৌযানের ফিটনেস। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। জাতীয় পরিচয়পত্র বা NID সেবা নিজেদের হাতে রাখার বিষয়ে একমত নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্ত সরকারকে অবহিত করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এদিকে আগামী 12 মার্চের মধ্যে NID সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না এলে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন ইসির কর্মকর্তা কর্মচারীরা। তরিক ইসলামের রিপোর্ট। জাতীয় পরিচয়পত্র বা NID সেবা নির্বাচন কমিশনের হাতে রাখার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। পরে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের কাছে স্মারকলিপি দেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা অভিযোগ করেন, NID সেবা ইসি ছাড়া অন্য কোথাও গেলে সৃষ্টি হবে জটিলতা। ভোটার তালিকা ডাটাবেস NID তৈরি হয়, এটা নির্বাচন কমিশনের একটা অন্যতম কাজ সেটা। আর এটার সাথে ইলেকশন জড়িত, নির্বাচন জড়িত। আর NID যদি এখন নিয়ে যাওয়া হয়, নির্বাচনের হুমকির সম্মুখীন হবে। আমরা স্পষ্ট বলতে চাই যে NID আলাদা কোনো বিষয় না। ভোটার তালিকা কমিশনের সাংবিধানিক ম্যান্ডেট। কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালনের জন্যই কিন্তু এই NID এবং ভোটার তালিকা এটাকে আলাদা করার সুযোগ নেই। পরে সিইসি আশ্বাস দেন, NIDর কাজ কমিশনের অধীনে রাখতে সরকারকে লিখিতভাবে জানানো হবে। সার্বিক বিষয়গুলো ডেফিনেটলি সরকার বিবেচনায় নেবে, আমি বিশ্বাস করি।
ইনফরমেশনের একটা গ্যাপ থাকতে পারে হয়তো। এখন আমাদের লিখিত মতামত পাওয়ার পরে তো নিশ্চয়ই এই গ্যাপটা থাকবে না। আমরা আইন এবং কনস্টিটিউশন দ্বারা গাইডেড। এখন আইন যদি সরকার পরিবর্তন করে ফেলে তখন আমাদের জন্য আইন মানতে হয়, কিন্তু আইন বানানোর প্রক্রিয়ার মধ্যে আমরা আমাদের মতামতটা জোরালোভাবে তুলে ধরি। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেন নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানে সংঘবদ্ধভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে জেনেভায় জাতিসংঘ মিশনে প্রতিবেদন পেশ করেছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। জাতিসংঘের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এই প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, ছাত্র জনতার বিক্ষোভ দমাতে তৎকালীন শাসক দলের সঙ্গে সাবেক সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থার সদস্যরা মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিলেন, যার পর্যাপ্ত প্রমাণ রয়েছে জাতিসংঘের হাতে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কমাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পরামর্শ দেন ভলকার তুর্ক। Bangladesh last year experienced a paroxysm of violence as the government of the time brutally suppressed a student movement that carried human rights at its torch. The country is now charting a new future. Our recent independent fact-finding report on the grave human rights violations that took place is an important contribution to this journey. I hope it will support truth-telling, accountability, reparations, healing and reform. জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন 9 জন বিশিষ্ট ব্যক্তি। এর মধ্যে 7 জনের নাম জানা গেছে, বাকি 2 জনের নাম এখনও জানা যায়নি। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে যাদের নাম জানা গেছে তারা হলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মরণোত্তর জেনারেল এম.এ.জি. ওসমানী, মরণোত্তর পপ সম্রাট আজম খান, লেখক ও ইতিহাসবিদ বদরুদ্দিন ওমর, মরণোত্তর স্যার ফজলে হাসান আবেদ, মরণোত্তর ভাস্কর নভেরা আহমেদ, মরণোত্তর কবি আল মাহমুদ, মরণোত্তর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। ছয় মাস ধরে অকার্যকর তথ্য কমিশনকে অবিলম্বে পুনর্গঠনের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর তথ্য কমিশন পুরোপুরি ভেঙে পড়েছে। তার দাবি, এই মুহূর্তে জনগণ কোনোভাবেই তথ্য অধিকার আইন কাজে লাগাতে পারছে না। তথ্য কমিশনের সংস্কার ও কার্যকারিতা নিয়ে সকালে টিআইবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় মানবাধিকার কর্মীরা উদ্বেগ জানিয়ে দ্রুত তথ্য কমিশনের সংস্কার করে তথ্য অধিকার আইনের সংশোধন চান। তথ্য কমিশন স্বাধীন হতে পারেনি অভিযোগ করে তারা বলেন, মাঠ পর্যায়ে এ নিয়ে হতাশা বিরাজ করছে। সাংবাদিকের প্রশ্নের জবাবে সুজনের প্রতিষ্ঠাতা বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশন তথ্য না দিলে তা হবে আইনের সুস্পষ্ট লঙ্ঘন। কমিশন যে নেই এটা সরকারের অজানা নয়, এবং কমিশন গঠনের যে দায়িত্ব সরকারের সেটাও সরকারের অজানা নয়, এবং একইভাবে এটা যে প্রক্রিয়া অনুসরণ করে আমরা প্রক্রিয়া পরিবর্তনের সংস্কার করছি সেটি আইনের সংস্কার হলে সেটা করা যাবে। কিন্তু তার আগেই যেমনভাবে দুর্নীতি কমিশন বা নির্বাচন কমিশন গঠিত হয়েছে, কেন তথ্য কমিশন গঠিত হলো না বিদ্যমান আইন অনুযায়ী সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। যেই সব তথ্য নির্বাচন কমিশনে থাকে সেই সব তথ্যই কিন্তু পাবলিক ইনফরমেশন তারা দিতে বাধ্য। এমনকি আমি দেখেছি যে শুধু নির্বাচন কমিশন নয়, কোনো জায়গায় যে এমনকি হলফনামা দিতেও কিন্তু অস্বীকৃতি জ্ঞাপন করেছে কোনো জায়গায়, যেটা সম্পূর্ণরূপে আইনের পরিপন্থী। উন্মুক্ত স্থানে ধূমপানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর লালমাটিয়ার বাসিন্দারা। গতরাতে মোহাম্মদপুর এলাকাবাসীর ব্যানারে মিছিল বের করেন তারা। পরে এতে সমর্থন জানিয়ে যোগ দেন লালমাটিয়ার বাসিন্দারাও। তাদের অভিযোগ, ধূমপান সরকারের বিধিনিষেধ থাকলেও এর প্রয়োগ নেই। ধূমপান নিয়ন্ত্রণে পুলিশের নজরদারি বাড়ানোর আহ্বান জানান তারা। তারা একজন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নাম নিয়ে এভাবে বলছে যে জাহাঙ্গীরের পদত্যাগ চাই, জাহাঙ্গীর তুই পদত্যাগ কর। এটা কোনো ভদ্র এবং সভ্য ফ্যামিলির
কথাবার্তা এমন হতে পারে না, হতে পারে না, হতে পারে না। সম্মানিত উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন যে প্রকাশ্যে সিগারেট খাওয়াটা খুব দণ্ডনীয় অপরাধ, আমি মনে করি এটার জন্য আমাদের সোচ্চার হওয়া উচিত এবং এখানে আমি মনে করি এরিয়ার মধ্যে সিগারেট খাওয়া চলবে না। আমরা ওপেনলি মাদকদ্রব্য সেবন এবং সিগারেট খাওয়া এটা থেকে বিরত থাকি, রমজানের পবিত্রতা রক্ষা করি, ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করি। ২৬ বছর পার হলেও শনাক্ত হয়নি উদীচী হত্যা মামলার ঘাতকরা। উচ্চ আদালতে আপিল শুনানিতে ঝুলে আছে মামলার বিচারিক কার্যক্রম। কবে শুরু হবে মামলার বিচার কাজ তা এখনও নিশ্চিত না হওয়ায় ক্ষুব্ধ যশোরের সাংস্কৃতিক কর্মীরা। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, রাজনৈতিক প্রভাবের কারণে আলোচিত এই হত্যা মামলার বিচার শেষ করা যায়নি। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে শক্তিশালী বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। বোমার আঘাতে শিল্পীসহ ১০ জন নিহত ও ২৫ শতাধিক নিরীহ মানুষ আহত হন। আহতরা আজও বোমা হামলার সেই ক্ষত শরীরে বয়ে বেড়াচ্ছেন। এত বছরেও ন্যায় বিচার না পেয়ে হতাশ ভুক্তভোগী পরিবারগুলো। আজ ২৭ বছর পড়ছে, আজও আমরা তার বিচার পাইনি। আমার মা তার জীবন দশায় তার সন্তানের বিচার দেখে যেতে পারিনি। আমরা কি বিচার চাইবো, কার কাছে বিচার চাইবো? সরকার আসে, সরকার যায়, কিন্তু আমরা কোনো বিচার পাই না। আমাদের দেশের বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা অকার্যকর নাকি ইচ্ছাকৃতভাবে করেনি? উদীচীর উপরে যে হামলা, যে দায়িত্ব, সেটা রাষ্ট্রকেই নিতে হবে। যারা জীবন দিয়েছে আজকে সেই পরিবারকে, আজকে তাদেরকে সহযোগিতা করতে হবে। চাঞ্চল্যকর এ মামলা আদালতে গড়ানোর ৭ বছর পর ২০০৬ সালের ৩০ মে সব আসামিকে খালাস দিয়ে রায় দেন আদালত। পরে সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে মামলাটি পুনরুজ্জীবিত হয়, কিন্তু এরপর মামলাটির আপিল শুনানি আর হয়নি। আমরা মনে করি যে এই ঘটনাটা প্রকৃত ঘটনাকে না দিয়ে রাজনৈতিকভাবে এটাকে প্রভাবিত করার কারণে এটার যথার্থ হয়তো মূল্যায়িত হয়নি বা বিচার ব্যবস্থাটা সংক্ষুব্ধ ব্যক্তিরা তারা বিচার পায়নি। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে যশোরে আজ দিবসটি স্মরণ করে প্রতিবাদ কর্মসূচি পালন করছে উদীচী শিল্পগোষ্ঠী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশে গণ অভ্যুত্থান হঠাৎ করে আবির্ভূত হয়নি। এটা ছিল গণতন্ত্রকামী মানুষের দীর্ঘস্থায়ী সংগ্রামের অংশ, যার ভিত্তি তৈরি করেছে বিএনপি ও অন্যান্য গণতান্ত্রিক দল। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, এই বিদ্রোহ জাতির সামগ্রিক স্বাধীনতার প্রতিনিধিত্ব বহন করে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের হত্যা, দমন নির্যাতনের বিষয়টি উঠে এসেছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। বিদেশি বন্ধুরা বাংলাদেশের বিকাশে সহযোগিতা করবে আশা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের দ্রুত প্রত্যাবর্তনই এখন একমাত্র লক্ষ্য। The July-August movement didn't suddenly emerge. Rather, it was a part of the long-standing struggle of democracy-loving people of Bangladesh. BNP and other democratic political parties led the movement. The uprising represents the collective freedom of the entire nation. It is a trump of shared resilience and testament to the indomitable spirit of Bangladesh people. We also want to ensure that Bangladesh's political fate will be decided by only its people. We expect that our global friends and partners will respect the global norms and non-interference, sovereignty and peaceful resolution of dispute for our collective growth. গত ৬ মাসে ২৪ গণ অভ্যুত্থানের চেতনা কিছুটা ফিকে হয়েছে বলে মন্তব্য করেছেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর লেডিস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ জামাত আয়োজিত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে তিনি কথা বলেন। ৭১-এর পর অসৎ নেতৃত্বের কারণে বাংলাদেশ পিছিয়ে গেছে জানিয়ে জামাতের নায়েবে আমির বলেন, দুর্নীতিমূলক ও টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান তারা। বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমকে আরও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান মোহাম্মদ তাহের। আমরা বারবার রক্ত জীবন দিয়ে ব্যর্থ হই কেন? কারণ আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা অসৎ এবং কম যোগ্য নেতৃত্ব দ্বারা বারবার প্রতারিত হয়েছে এবং পরিচালিত হয়েছে। আজকে বাংলাদেশে সেই রকম একটি স্থায়ী পরিবর্তন দরকার, একটি সাস্টেইনেবল কন্টিনিউয়াস ডেমোক্রেসি এবং ডেমোক্রেটিক এনভায়রনমেন্টকে আমাদের নিশ্চিত করতে হবে।
প্রতিযোগিতামূলক বাজারে প্রতিবেশী দেশগুলোর তুলনায় খরচ বেশি হওয়ায় বাংলাদেশ ভ্রমণে আগ্রহ হারাচ্ছে পর্যটকরা, এমন অভিমত সংশ্লিষ্টদের। কক্সবাজার সমুদ্র সৈকতে বছর জুড়ে দেশীয় পর্যটকদের চাপ থাকলেও বিদেশিদের উপস্থিতি নেই বললেই চলে। বিশেষজ্ঞদের মতে নিরাপত্তা ঘাটতির পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশ ও হকারদের দৌরাত্ম্য দূর করা গেলে দেশের অর্থনীতির চতুর্থ স্তম্ভ হতে পারে পর্যটন শিল্প। কক্সবাজার থেকে ফিরে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। ইট পাথরের নগরীতে কর্মব্যস্ত মানুষ একটু স্বস্তির আশায় পরিবার পরিজন নিয়ে ছুটে যায় সমুদ্র সৈকতে। বিশাল আকাশের নিচে মনটাকে হালকা করার চেষ্টা করে কেউ কেউ। সমুদ্রের নোনা জলের ঢেউয়ের কাছে নিজেকে সঁপে দেয়। স্বস্তির সন্ধানে সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়া মানুষদের কখনো কখনো স্বস্তির পরিবর্তে অস্বস্তিতে পড়তে হয়। জুতা রেখে জাস্ট সমুদ্রে নামতে গিয়ে পিছন ফিরেই দেখি যে জুতাটা গায়েব হয়ে গেছে। টুকাইদের এত বেশি উৎপাত বেড়ে গেছে। সেফটির ব্যাপারটা যদি একটু ইনক্রিজ করা যেত, আর টুরিস্ট পুলিশ বা এই ধরনের কিছু সেফটি, কারণ আমাদের দেশের একটা অন্যতম আয়ের সোর্স হতে পারতো এটা। বিশ্বের সবচেয়ে বড় এই সমুদ্র সৈকত বিদেশিদের টানতে পারছে না, অথচ প্রতিবেশী রাষ্ট্রগুলো ঠিকই পর্যটন খাতে শক্ত অবস্থান তৈরি করেছে। আমার সাথে আইরিশ আসার কথা ছিল, একটা ছেলে একটা মেয়ে। যখন ওরা আমাদের যে ডকুমেন্টারি আছে সেটাতে যায়, তারপরে ওরা আসতে চায় না। দে আর গোয়িং টু নেপাল। পর্যটন সংশ্লিষ্টরা বলেন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এমনকি ভারতের তুলনায় বাংলাদেশে পর্যটন ব্যয়বহুল। সৈকতে আলাদা জোন করার পাশাপাশি বিদেশিদের টানতে উদ্যোগী হওয়ার পরামর্শ তাদের। যখন মানুষ চিন্তা করে যে আমি বাংলাদেশে যাব, কস্টিং আসতেছে এটা, তো আশেপাশের কান্ট্রিগুলো যখন চেক করে তখন দেখা যাচ্ছে যে কস্টিং আরো কম আসছে। সো সেই ক্ষেত্রে একটা সিলেকশন, ডেস্টিনেশন সিলেকশনের একটা ব্যাপার আছে। সাবরানে এক্সক্লুসিভ জোন হচ্ছে, যদি এটা হয়ে যায় এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে যায়, বিদেশি পর্যটক আমরা পাব। বিশেষজ্ঞরা বলেন, সরকার আন্তরিক হলে পর্যটন শিল্প হতে পারে অর্থনীতির অন্যতম স্তম্ভ। বাংলাদেশের অর্থনীতিটা মূলত তিনটি খাতের উপর নির্ভরশীল। পর্যটন শিল্পটাকে নতুন করে ঢেলে সাজানো যায়, পুনর্গঠন করা যায়, তাহলে এই খাতটি হতে পারে দেশের চতুর্থ অর্থনৈতিক খাত। উৎসব ও মৌসুমে অতিমাত্রায় হোটেল ভাড়া আদায় আর রমজান ও বর্ষাকালে ছাড়ের ছড়াছড়ি বন্ধ করে সারা বছরই প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সমন্বয় করে হোটেল ভাড়া নির্ধারণের পরামর্শ পর্যটকদের। পর্যটকরা বলছেন, সাগরকন্যা হিসাবে পরিচিত 18 কিলোমিটার দীর্ঘ কুয়াকাটা সমুদ্র সৈকত জৌলুস হারিয়েছে। 120 কিলোমিটার দীর্ঘ বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত এই কক্সবাজারও জৌলুস হারাতে বসেছে। তারা এও বলছেন, কেন বিদেশি পর্যটক টানতে পারছে না কক্সবাজার সমুদ্র সৈকত, তা খুঁজে বের করে দ্রুত সমাধান করতে হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, কক্সবাজার। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রমজানের পঞ্চম দিনে জমে উঠেছে পুরান ঢাকার চকবাজার এলাকার ইফতার বাজার। কাবাব থেকে শুরু করে মুখরোচক সব খাবারের পসরা ছিল গোটা এলাকায়। তাই তো বাহারি ইফতার সামগ্রী কিনতে রাজধানীর নানা প্রান্ত থেকে এখানে ছুটে আসেন ভোজন রসিকরা। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। রোজার মাসে ঢাকাবাসীর কাছে চকবাজার হয়ে ওঠে বাহারি ইফতার সামগ্রীর স্বর্গরাজ্য। তাই তো পুরান ঢাকার চকবাজারের ইফতারের নাম ডাক দেশ জুড়ে। রমজান মাসকে কেন্দ্র করে ক্রেতাদের আকর্ষণ করতে প্রতি বছরই নানা ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেন চকবাজারের ব্যবসায়ীরা। স্পেশালি হলো আপনার গিয়া পোলার চাল, মাসকলার ডাল আর হলো ঘিয়ে ভাজা। এই বড় বাপের পোলাটা বাংলাদেশে কেউ আর তৈরি করতে পারবে না। 800 এটা যে ভাওটা মশলা একমাত্র আমরা যারা কাজেন আমাদের পূর্বপুরুষ করে এসেছে। ইন্ডিয়ান হারিয়ানা আমি চকবাজারের প্রথম সৃষ্টি, ঠিক আছে। আর চিকেন টিকাও আমি তৈরি করছি। এটার মধ্যে 7 রকমের আচার দিয়ে, জলপাই আচার, আমের আচার, তেঁতুলের আচার, বড়ই আচার, বিভিন্ন রকমের মশলা দিয়ে এটা তৈরি, মাত্র 100 টাকা। এবারেও বড় বাপের পোলায় খায় থেকে শুরু করে নানা স্বাদের খাবার ও রঙের শরবত, আচারি চিকেন, খাসির রোস্ট, সুতি কাবাব, শাহী জিলাপি, দই বড়া সহ ছিল মুখরোচক ইফতার সামগ্রী। চা কিনতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অনেকেই। পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার নেওয়ার জন্য আসলাম। ইফতারটা মজা, এখানে দূর দূরান্ত থেকে লোক আসে, এখানে অনেক মজার মজার ইফতার পাওয়া যায়। পনিরের সমুচা নিলাম, নিমক পাড়া নিলাম, ঘিয়ে ভাজা জিলাপি নিলাম। রমজানের শুরু থেকেই চমচমাট বেচাকেনায় খুশি বিক্রেতারাও। আসছে দিনগুলোতে বেচাকেনা দ্বিগুণ হবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা,
ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সহ যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান বাণিজ্য শুল্ক আরোপের বিরুদ্ধে এমন হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং জানিয়েছেন, চীন এবছর প্রতিরক্ষা ব্যয় 7.2% বাড়াবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র চীনের বিভিন্ন পণ্যের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপের কারণে দেশ দুটির মধ্যে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ার নির্দেশে ইউক্রেনে শান্তি চুক্তি করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। স্থানীয় সময় বুধবার একটি ইউরোপীয় শীর্ষ সম্মেলনের আগে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি একথা বলেন। রাশিয়ার নির্দেশে এই শান্তি ইউক্রেনের আত্মসমর্পণ ও পতন হওয়ার আশঙ্কা রয়েছে। সম্মেলনে ম্যাক্রো জানান, ইউক্রেনের প্রতিরক্ষার কোনো সহায়তা করবে না যুক্তরাষ্ট্র। ইউরোপের উচিত এখনই সতর্ক হওয়া। বারবার গ্রিনল্যান্ড দখল করার কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবশেষ কংগ্রেসে দেওয়া ভাষণেও বিশ্ব নিরাপত্তার স্বার্থে এই দ্বীপটি কেনার আগ্রহের কথা জানান তিনি। তবে বিশ্বের বৃহত্তম দ্বীপটির প্রতি যুক্তরাষ্ট্রের এই আকর্ষণের কারণ কি? শুধুই নিরাপত্তা ইস্যু, কৌশলগত অবস্থান নাকি সম্পদ? বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। শুধু বরফ আর কম জনসংখ্যার এই দ্বীপ কেন মার্কিন প্রশাসনের মাইক্রোস্কোপের নিচে? একদিন আগেই কংগ্রেসে দেয়া ভাষণে ট্রাম্প গ্রিনল্যান্ড কিনে নেয়ার প্রত্যয়ের কথা জানান। এমনকি সেখানকার বাসিন্দাদের ধনী করে দেয়া হবে বলেও প্রলোভন দেখান। জাতীয় নিরাপত্তা এবং এমনকি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ডের প্রয়োজন এবং যে কোনো উপায়ে আমরা এটি করবই। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা আপনাদের নিরাপদ রাখব, ধনী করে তুলব। এত কিছুর কারণ হিসেবে ট্রাম্প সামনে আনেন জাতীয় নিরাপত্তা ইস্যুকে। তবে সত্যি কি তাই? বিশ্লেষকরা মনে করছেন, কৌশলগত অবস্থানের সাথে সাথে আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভূগর্ভস্থ তেল, গ্যাস এবং বিরল খনিজ পদার্থ। চীনের উপর নির্ভরশীলতা কমাতে গ্রিনল্যান্ডের বিরল খনিজ আহরণে আগ্রহী ওয়াশিংটন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী গ্রিনল্যান্ডের বরফের নিচে রয়েছে প্রচুর তেল এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, এতে বিরল খনিজ উপাদান রয়েছে যা টেলি যোগাযোগের জন্য প্রয়োজনীয়। এগুলোর নিয়ন্ত্রণ পেলে চীনের ওপর নির্ভর করতে হবে না আমেরিকাকে। এদিকে ট্রাম্পের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রিনল্যান্ডের অধিকাংশ বাসিন্দা। জানান, ডেনমার্কের আওতাধীন এই অঞ্চলে তারা স্বায়ত্তশাসন বজায় রাখতে চান। গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করতে চাই। আমেরিকা যদি আমাদের গ্রাস করে তাহলে আমাদের ঐতিহ্য হারিয়ে যাবে। গ্রিনল্যান্ডকে বাঁচাতে আমেরিকার সহায়তার প্রয়োজন নেই। দরকার কিভাবে এর বরফ গলা বন্ধ করা যায় তা নিয়ে কার্যকরী পদক্ষেপ, নইলে গোটা বিশ্বই পানিতে তলিয়ে যাবে। গ্রিনল্যান্ড কি যুক্তরাষ্ট্রের অংশ হবে নাকি এটি তার স্বায়ত্তশাসন বজায় রাখবে তা সময়ই বলে দেবে। কিন্তু এটুকু স্পষ্ট, গ্রিনল্যান্ড এখন আর শুধু বরফে ঢাকা একটি দ্বীপ নয়, এটি পরিণত হয়েছে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। জাহিদুল আলম, এটিএন বাংলা। এবার পার্টেক্স খেলার খবর। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে 7 উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মিরপুরে আগে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 9 উইকেটে 222 রান তোলে রূপগঞ্জ। সর্বোচ্চ 41 রান আসে আল আমিন জুনিয়রের ব্যাটে। জবাবে 73 বল হাতে রেখে জয় তুলে নেয় তামিম ইকবালের দল। 97 বলে 81 রানে অপরাজিত থাকেন মাহিদুল অঙ্কন। 47 বলে 64 রানে অপরাজিত থাকেন তাওহিদ হৃদয়। টি-20-র পর অবশেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম। তবে টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন অভিজ্ঞ এই ক্রিকেটার। অবসরের ঘোষণা দিয়ে গতরাতে আবেগ ঘন বার্তায় এই উইকেট রক্ষক ব্যাটার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। 37 বছর বয়সী এই ক্রিকেটার দেশের হয়ে সর্বোচ্চ 274টি ওয়ানডে খেলেন। তার ঝুলিতে রয়েছে 9টি সেঞ্চুরি এবং 49টি হাফ সেঞ্চুরি। 36.42 গড়ে মোট রান 7,795।
এদিকে ওয়ানডে থেকে অবসর নেওয়া বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে গার্ড অব অনার দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএল এর খেলায় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামে মতিঝিল পাড়ার ক্লাবটি। সে ম্যাচেই মুশফিককে দেয়া হয় এই বিশেষ সংবর্ধনা। মোহামেডানের অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে তার সতীর্থরা ম্যাচ শুরুর আগে মুশফিককে গার্ড অব অনার দেন। এ সময় অন্য খেলোয়াড়রা করতালি দিয়ে স্বাগত জানান টাইগার ক্রিকেটের অন্যতম সেরা এই তারকাকে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কারো অভিযান চালানোর এখতিয়ার নেই, স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি। শিক্ষার্থীদের শৃঙ্খলায় আনতে পরিবারকে দায়িত্ব নেওয়ার আহ্বান। অর্থ পাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। তাদের বিরুদ্ধে অপরাধের কোনো প্রমাণ মেলেনি বলছে দুদক। ঈদ যাত্রায় লঞ্চে অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা ও লাইসেন্স বাতিলের সতর্কতা নৌ উপদেষ্টার। রাতে নিরাপত্তায় থাকবে পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী। এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে আন্দোলনে ইসির কর্মকর্তা কর্মচারীরা। কমিশনের সিদ্ধান্ত সরকারকে জানানোর আশ্বাস সিইসির। এবং এবছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম.এ.জি. ওসমানী, পপ সম্রাট আজম খান ও বুয়েট শিক্ষার্থী আবরার সহ 9 বিশিষ্ট ব্যক্তি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।